গত রাতেও বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি, কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর, আগুন, কোথাও কোথাও ধ্বংসস্তূপ থেকে মালামাল নিয়ে যাচ্ছে স্থানীয়রা। নারায়ণগঞ্জে ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা, পূর্বশত্রুতার জের বলে ধারণা পুলিশের। গুলির শব্দ শুনি না, আমি গ্লাস খুলছি, গ্লাস খুললেই দেখলাম কি দুইটা পরবর্তী দৌড়ে একাকার কাছে গেছি। প্রাকৃতিক দুর্যোগ, বন উজাড় ও নির্বিচার শিকারে ভোলার মন পুরায় আশঙ্কাজনক হারে কমছে হরিণ, প্রায় পর্যটক শূন্য দ্বীপ উপজেলাটি। হরিণ শিকারের কারণে অনেক পরিমাণে আমাদের মনপুরা হরিণ অনেকটাই কমে গেছে। প্রশাসনিকভাবে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে এই হরিণ শিকারটা বন্ধ হচ্ছে না। এই জন্য দিন দিন হরিণ এখন বিলুপ্তির পথে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বৃহস্পতিবার রাতেও দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ছিল ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর শেষে আগুনও দেয়া হয় ভবনটিতে। এর আগে রাত 8:30টার দিকে বুলডোজার দিয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়টি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। রাজশাহীতে গত রাতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবন বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে বিক্ষুব্ধরা। তিনতলা বাড়িটি নগরীর উপশহর এলাকায়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান লিটন। সেদিনই বাড়িটিতে এক দফা ভাঙচুর চালানো হয়। নওগাঁয় জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান উপস্থিত জনতা। আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জ শহরের বায়তুল আমান ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। পরে ভবনটির ভেতরের একটি অংশে আগুনও দেওয়া হয়। এর আগে জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি মুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বগুড়ায় জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিসে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। এই সময় সংগঠন তিনটির কার্যালয় থেকে আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়। পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই ভবনগুলো। সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের সাথে মারামারি হয় ছাত্রদের, আহত হয় বেশ কয়েকজন। গত রাতে সাভারের হেমায়তপুর এলাকায় এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের অংশবিশেষ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরীর 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়েছে। গত রাত 9টার দিকে নগরীর পূর্ব পীর মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। জামালপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। নরুন্দি এলাকায় অভিনেত্রী মেয়ের আফরোজ শাওনের বাড়িও ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এছাড়া গত রাতে পিরোজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, ভোলা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয় এবং শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের পর সেসব স্থাপনার মালামাল খুলে নিচ্ছেন কেউ কেউ। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবনে কিছুই আর অবশিষ্ট নেই। তিনতলা বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। সকাল থেকেই সেখানে উৎসুক জনতার ভিড়। ভেঙে ফেলা বাড়ি থেকে রড, টাইলস এবং ইট খুলে নিয়ে যান অনেকে। কেউ কেউ আবার ব্যস্ত ধ্বংসস্তূপের সামনে সেলফি তোলায়। রাতে বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এই টোকাই সব আসছে, ভ্যান নিয়ে ভাঙাড়িওয়ালা এরা আসে আর একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে, খসায় ভাঙসা নিয়ে যাচ্ছে। আমি তো এখনই এসে দেখি যে তো পাঁচির দাঁড়িয়ে ছিল, এখন দেখছি তো গোটাই ভাঙা, সামনের দিকে গোটাই ভেঙে ফেলেছে। এটা তো ভালোই ছিল দেখলাম।
নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বাড়িতে এখনও পোড়া গন্ধ। ৫ আগস্টের পর দ্বিতীয় দফায় কাল বাড়িটিতে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পুড়ে ভস্মীভূত বাড়ির আসবাবপত্র, দরজা, জানালা, সেসব ভাঙাড়িও খুলে নিচ্ছেন স্থানীয়দের অনেকে। একই অবস্থা জেলা আওয়ামী লীগের কার্যালয়েও। ভেতর থেকে যেভাবে পারছেন আসবাবপত্র নিয়ে যাচ্ছেন। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুর চালানো বাসভবনের সামনে সকালেও ছিল সাধারণ মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করে রাখছেন বাড়িটির ভেতরকার চিত্র। অনেকেই সেখান থেকে আসবাবপত্র সহ ইট, টাইলস খুলে নিয়ে যাচ্ছেন। ভাঙচুরের পর গত রাতে আগুন দেওয়া হয় সাবেক রাষ্ট্রপতির বাসভবনে। বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ভবনগুলো। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরুল সুজন। ভাঙচুর চালানো স্থাপনাগুলোর কি অবস্থা দেখছেন? সাধারণ মানুষ কি বলছেন? দেবাশিস, গতকাল রাত ৮টার পর থেকেই কিন্তু মূলত বগুড়া শহরে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন নেতাকর্মী, তারা কিন্তু বগুড়া শহরের বিভিন্ন স্থানে যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার নাম ফলক রয়েছে কিংবা তাদের কোনো স্মৃতিচিহ্ন রয়েছে, ভবন রয়েছে, কার্যালয় রয়েছে, সেগুলোতে তারা ভাঙচুর এবং অগ্নিসংযোগের কাজগুলো শুরু করেন এবং রাত 10:30টার পর থেকে মূলত বুলডোজার দিয়ে এই ভবনগুলো গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেবাশিস, আমরা এই মুহূর্তে শহরের টেম্পল রোড এলাকায় রয়েছি। আওয়ামী লীগ কার্যালয়, যেটি জেলা আওয়ামী লীগ কার্যালয়, সেই কার্যালয়ের ভেতরের দৃশ্য এগুলো। এভাবেই কিন্তু একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে পুরো ভবনটি। এর পাশাপাশি এই ভবনের পাশেই জাসদের জেলা কার্যালয়টি রয়েছে, বগুড়া জেলা কমিটির কার্যালয় রয়েছে, সেই কার্যালয়টিও কিন্তু এভাবেই বুলডোজার দিয়ে পুরোটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে বগুড়া জেলা কমিটির, সেটি কিন্তু এই ঘটনাস্থলের কাছেই, অর্থাৎ কাজী নজরুল ইসলাম সড়কে, সেখানেও তারা প্রথম দফায় ভাঙচুর অগ্নিসংযোগের পর দ্বিতীয় দফায় কিন্তু তারা সেখানে গিয়ে তারা বুলডোজার দিয়ে সেটি গুড়িয়ে দেন। এবং তারা যেটি বলছেন যে ফ্যাসিবাদ এবং স্বৈর শাসকের যারা সহযোগী ছিল তাদের প্রত্যেকটি স্থাপনা তারা এইভাবে গুড়িয়ে দিতে চান। এবং আওয়ামী লীগের যারা গত 15 বছর ধরে এই অঞ্চলের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছেন এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন, তাদের স্থাপনা বা তাদের বসতবাড়িগুলো তারা পর্যায়ক্রমে গুড়িয়ে দিতে চান, এমনটি কিন্তু বলেছেন গতকাল থেকে। দেবাশিস, ধন্যবাদ সুজন যুক্ত হবার জন্য। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হুসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরের দিকে পূর্ব লালপুর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। মামুন ইট, বালু ও রড সিমেন্টের ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, মালামাল লোড আনলোড শেষে বৃহস্পতিবার রাত 2টার দিকে বাসায় চলে যান মামুন। ভোর 4:45টার দিকে ফোন করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডেকে নেওয়া হয় তাকে। সেখানেই গুলি করে পালিয়ে যায় দুই যুবক। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে মামুনকে উদ্ধার করে খানপুর 300 শয্যা হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের ধরতে একাধিক টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড। পরে অফিসে আমি 5:15 বাজে গুলির শব্দ শুনি না, আমি গ্লাস খুলছি। গ্লাস খুললেই দেখলাম কি দুটা বড় ধরতেছি, দৌড়ে একাকার কাছে গেছি। মানে অফিস থেকে তো একটু দূরে। কুড়িগ্রামের বাকেরের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশাসনে একাধিকবার চিঠিও দিয়েছেন মাদ্রাসার শিক্ষকরা। অধ্যক্ষের দাবি, ষড়যন্ত্রের শিকার তিনি। এই ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। উলিপুরের বাকরের হাট ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠার 75 বছরেও জীর্ণ দশা। বেশিরভাগ শ্রেণীকক্ষ ব্যবহার অনুপযোগী, অধ্যক্ষের রুমেও ঝুলছে তালা। প্রতিষ্ঠানে এমন জীর্ণরূপের জন্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে দায়ী করছেন শিক্ষকরা। সেই সাথে নিয়োগ বাণিজ্য, কমিটিতে স্বজনপ্রীতি, মাদ্রাসার অর্থ আত্মসাৎ সহ আরও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা। প্রশাসনে লিখিত অভিযোগও দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী। আব্দুর রাজ্জাক উনি এই মাদ্রাসার সম্পত্তি সব বন্ধক এবং বিক্রি করে সে দুর্নীতি করছে। আমার বড় ভাই চাকরি করছিল, এই মাদ্রাসার দপ্তরই ছিল, তার সইকে বলে গেছি 50,000 টাকা চায়। শিক্ষক 12 লক্ষ টাকা দিয়ে নিয়োগ দিচ্ছে কেরানি, এ কথা
আবার টাইম স্কেলের কথা ওনাকে বলাতে উনি আমার পায়ের জুতে তুলি মাথার মধ্যে ডাঙাইছে। পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে সে তৈরি করেছেন, কারণ হলো পারিবারিক কমিটি বলতে তার কমিটিতে 15 সদস্যের মধ্যে সবই তার পরিবারের সদস্য। আমি 2018 সালে 5ম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছিলাম, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমাদেরকে টাকাটা দেন নাই। 2010 সালে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন আব্দুর রাজ্জাক। সব অভিযোগ অস্বীকার করে দাবি করলেন ষড়যন্ত্রের শিকার তিনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ জমি বিক্রি করা বা সহায়তা করা, এটা সম্পূর্ণভাবে মিথ্যে বানাওয়া। এসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। এরই মধ্যে প্রতিবেদন পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দেয় এবং সেই রিপোর্ট আমরা আরবি বিশ্ববিদ্যালয় বরাবর পাঠিয়ে দিয়েছি এবং সেখানে নির্দেশনা দেওয়ার জন্য বলেছি। 1950 সালে 5 একর জমির উপর গড়ে ওঠে বাকরেরহাট ফাজিল মাদ্রাসা। বর্তমানে মাদ্রাসাটিতে শিক্ষক আছেন 23 জন ও শিক্ষার্থী আছে প্রায় 300 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আশঙ্কাজনক হারে কমে গেছে ভোলার মনপুরা উপজেলায় হরিণ। এই অবস্থার জন্য প্রাকৃতিক দুর্যোগ, বন উজাড় ও নির্বিচার শিকারকে দায়ী করছেন স্থানীয়রা। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসকে দুষছেন তারা। হরিণ কমে যাওয়ায় প্রায় পর্যটক শূন্য হয়ে পড়েছে মনপুরা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর ছুটে বেড়ানো হরিণ দেখতে প্রতি বছর ভোলার মনপুরায় ভিড় জমায় হাজার হাজার পর্যটক। আগে লোকালয়ে হরিণের দেখা মিললেও এখন সে দৃশ্য বিরল। এই অবস্থার জন্য প্রাকৃতিক দুর্যোগ, বন উজাড় ও নির্বিচার শিকারকে দায়ী করছেন স্থানীয়রা। শুনছিলাম যে এদিকে হরিণ দেখা যায় এক জায়গায় ঘুরলে, কিন্তু এবার আসার পর কোনো হরিণ দেখিনি, আমরা কোনো জায়গায় দেখিনি। এই বাগানের ভিতরে এখন তো অনেক কমে গেছে, নাই এখন আগের মতো হরিণ না থাকার কারণে পর্যটকরা নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। কিছু অসাধু শিকারীরা এই হরিণ শিকারের কারণে অনেক পরিমাণে আমাদের মনপুরা হরিণ অনেকটাই কমে গেছে। আসামিদেরকে প্রশাসন কর্তৃক গ্রেপ্তার করা হইতো, কিছুদিন পরে দেখা যেত তারা আবার স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছে। তাহলে এখানে প্রশাসনিকভাবে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে এই হরিণ শিকারটা বন্ধ হচ্ছে না। এই জন্য দিন দিন হরিণ এখন বিলুপ্তির পথে। রেঞ্জ কর্মকর্তা বলছেন, হরিণ শিকারে বন বিভাগের কর্মচারীদের অভিযোগ তার জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন মহলে অবহিত করবেন তিনি। আমার যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমি সুপারিশ গ্রহণ করব। পুলিশের দাবি, চোরা শিকারীদের দমনে বন্যপ্রাণী আইনে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। অবৈধ হরিণ শিকার কেউ করে, আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং আমাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বনাঞ্চলের হরিণ ভোলা জেলার ব্র্যান্ডিংয়ে যে ইতিবাচক প্রভাব ফেলেছিল তা আবারও ফিরিয়ে আনার কথা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আমিন বাবু, যমুনা নিউজ। ব্যস্ত সময় কাটছে যশোরের ফুল চাষিদের। দিনরাত চলছে চাষকৃত ফুলের পরিচর্যা, কিন্তু বাজারে সরবরাহ বেশি থাকার কারণে বিগত বছরের চেয়ে ফুলের দাম কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় কৃষক। তবে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রির আশা ব্যবসায়ী নেতাদের। হরেক রঙের ফুলে ছেয়ে আছে মাঠ, মন মাতানো ঘ্রাণ আর চোখ জুড়ানো রঙিন ফুলের চাষ চলছে বসন্ত বরণ, ভালোবাসা দিবস এবং মাতৃভাষা দিবস উপলক্ষে। যশোরে ফুল চাষিদের ব্যস্ততা এখন অন্য সময়ের চেয়েও বেড়েছে কয়েক গুণ। দিনরাত সময় কাটছে ফুলের পরিচর্যায়। তবে বাজারে ফুলের দাম বিগত বছরগুলোর তুলনায় কম থাকায় চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ফুলের তেমন দাম নেই, কিন্তু আমরা পরিচর্যা করছি সামনে 14 ফেব্রুয়ারির জন্য। ফুলের পরিচর্যা তো আমরা ঠিক মতন করেই যাচ্ছি, কিন্তু বাজার এখন খুব কম দাম। সামনের যে দিবসগুলো আছে না, ওই দিবসগুলো যাতে আমরা ফুলের মোটামুটি কিছুটা দাম পাই। এখন কিন্তু ফুলের দাম থাকার কথা ছিল, কিন্তু এখন একটু ফুলের দাম কম, কেন তো জানি না। চাষিরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় এবার ফুলের দাম আগের চেয়ে কম। সেই সাথে আবহাওয়াজনিত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুলের উৎপাদন। ফুলের রাজ্যখ্যাত গদখালি বাজারেও নেই প্রতিবারের মতো ক্রেতা বিক্রেতার হাকডাক। গত বছর এই ফুল বেচেছি 1500 টাকা, 1600 টাকা শ, আর এই বছর এই ফুল 200 টাকা তাড়ি, তাও বিক্রি হচ্ছে না, 50 টাকা। তারপরেও বাজারে মানুষের বেচা কেনা নেই, খুব সীমিত। রাত 3টের সময় আছে ভ্যান নিয়ে এসে এভাবে দাঁড়ায় আছে, কোনো বেচা কেনা নেই, কোনো কথাবার্তা নেই। গেল বছর এরকমের সময় ধরেন 10 টাকা 12 টাকা গোলাপ ছিল, আর এবছর 3 টাকা 4 টাকা। বাজারের পরিস্থিতি খারাপ হলেও 100 কোটি টাকার ফুল বিক্রির আশা ব্যবসায়ী নেতাদের। চাহিদার অতিরিক্ত যখন বাজারে আসছে তখন মূল্য কমে যাচ্ছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং
ধর্মীয় কোনো প্রভাব না পড়ে তবে আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় ফুল বিক্রি হতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 600 হেক্টর জমিতে ফুল চাষ হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।